স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে। তাদের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পাওয়া গেছে বলেও জানানো হয়েছে। আজ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এর আগে শুক্রবার ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছিলেন, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। গেল বছরের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত তারা। রপ্তানিতে তৈরি পোশাক খাতের অবদান প্রায় ৮৪%। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস হওয়ার পরও দিনের পর দিন অনেকটাই উপেক্ষিত এই খাত। প্রায় ৪০ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী এই খাত এখন ভুগছে জ্বালানি সংকটে, আর উদ্যোক্তারা আছেন নিরাপত্তাহীনতায়। ব্যবসায়ীদের অভিযোগ, নানা সংকট থাকায় পোশাক খাতের সাফল্য রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে। চলতি অর্থবছরের ১০ মাসে দেশের মোট রপ্তানি আয়ের $৩,২৬৪ কোটি বা প্রায় ৮১% এসেছে তৈরি পোশাক খাত থেকে। যদিও উদ্যোক্তারা বলছেন, গেল কয়েক বছর ধরেই পোশাক খাতে রয়েছে তীব্র জ্বালানি সংকট। আমাদের যথেষ্ট জ্বালানির ব্যবস্থা করতে হবে, আমাদের প্রাকৃতিক গ্যাস যেটা আমরা নির্ভরশীল গ্যাসের ব্যবস্থা করতে হবে, বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, উন্নত দেশগুলোর মতো বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ আনার জন্য, বিনিয়োগ স্থাপন করার জন্য। শুধু তাই নয়, জটিল কর কাঠামো, বন্দরের ধীরগতি আর শ্রমিক অসন্তোষ সহ নানা সংকট মোকাবিলা করেই এখনও দেশের শীর্ষ রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক। সংকটে থাকা এই খাতই ভাগ্য বদলে দিয়েছে প্রায় ৪০ লাখ মানুষের। এ খাতের দক্ষ ও অদক্ষ সবার জীবনেই লেগেছে পরিবর্তনের হাওয়া। ৯ বছর থেকে এখানে চাকরি করতেছি। আমাদের কোম্পানি থেকে আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। আমার দুটি ছেলে দুটি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করতেছে। পড়ালেখা করে শেষ করে এখন বেকারত্ব জীবন, কি করব, কিছু না কিছু তো করা লাগবে, তার জন্য গার্মেন্টস লাইফটা বেছে নিছি। আগে ছিলাম হেল্পার থেকে আয়রনম্যান থেকে অপারেটর থেকে সুপারভাইজার থেকে লাইন চিফ আমি এখন প্রোডাকশন এক্সিকিউটিভ। শ্রম নির্ভর পোশাক খাতে কাজের সুযোগ আছে সব বয়সী নারী পুরুষের। শিল্প এলাকাগুলোতে পোশাক কারখানা ঘিরে গড়ে উঠেছে নানা অর্থনৈতিক কর্মকাণ্ড। গার্মেন্টস শ্রমিক যারা আছে তারাই আমাদের 90% কাস্টমার। গার্মেন্টস শুরু হতো 8টা থেকে, 7টা থেকে বেচাকেনা শুরু হয়, পাশাপাশি রাত 10টা 11টা পর্যন্ত ভালোই বেচাকেনা চলে। আমার বাসার যারা ভাড়াটি আছে তারা 90% হচ্ছে গার্মেন্টস শ্রমিক। উদ্যোক্তাদের দাবি, পোশাক খাত নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নারীর স্বনির্ভরতার যে জায়গাটা, এটা কিন্তু আমাদের আরএমজি সেক্টর দিয়েই এসেছে। কারণ এই আরএমজি সেক্টরে আমরা যখন অপারেটর নিয়োগ করি তখন কিন্তু আমরা ওই শিক্ষার ব্যাপারটা অত যাচাই বাছাই করি না। বিপুল কর্মসংস্থান সৃষ্টি করে সমাজ পরিবর্তনে উল্লেখযোগ্য অবদান রাখলেও শিল্প মালিকদের দাবি, এ খাত বরাবরই সরকারের কাছে উপেক্ষিত। আমাদের ইন্ডাস্ট্রিতে তো অনেক চ্যালেঞ্জ। আমরা যেটা সরকারের কাছে চাই যে আগামী 10-15 বছরের জন্য আমাদেরকে একটা লং টার্ম পলিসি দিয়ে দিবে, যেখানে তারা স্পষ্ট করে বলে দিবে গ্যাসের মজুদ কত আছে, গ্যাসের রেট কত হবে। উদ্যোক্তারা বলছেন, পোশাক শিল্পে বিশ্বের সেরা 100টি কারখানার মধ্যে 52টি আছে বাংলাদেশে। এ শিল্পের সংকট নিরসনে সরকার আরও আন্তরিক হলে এ খাতে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, যার মাধ্যমে বদলাতে পারে আরও লাখো মানুষের জীবনের গল্প। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সরকার পুঁজিবাজার উন্নয়নে গত ৮ মাসে বিভিন্ন সংস্কার পদক্ষেপ নিলেও ফেরেনি আস্থা, ঘুরে দাঁড়ায়নি বাজার। অচলাবস্থা দূর করতে এবার বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে পুঁজিবাজার সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। আর বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই উদ্যোগ চ্যালেঞ্জিং। ভিনদেশি অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের বাজার সংস্কার সম্ভব হবে না। আওয়ামী লীগ সরকারের সময় আস্থাহীনতা আর হতাশা যেন সমর্থক শব্দ ছিল দেশের পুঁজিবাজারের জন্য। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাজার ঘুরে দাঁড়াবে বলে আশার আলো দেখেছিলেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারকে শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকার ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান নিয়োগ দেয়। মাকসুদ কমিশন বাজার সংস্কারে নড়ে চড়ে বসে, কিন্তু বাজারে আস্থা ফেরেনি, বেড়েছে অস্থিরতা। লাভের দূরতা পুঁজিই নাই বর্তমান প্রেক্ষাপট। সরকারের পট পরিবর্তন হওয়ার পরে
মনে পুঁজিবাজার ভালো হবে সেটা মনে করে তারা আশায় বুক বেঁধেছে। কিছুদিন যাওয়ার পরের থেকে দেখা গেল যে স্বৈরাচারী সরকারও ফেল করে ফেলছে বর্তমান সরকার। এমন অবস্থায় রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুঁজিবাজারের উন্নয়নে বৈঠকে 5 সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বর্তমান কমিশনকে বহাল রেখে বিদেশি বিশেষজ্ঞ এনে বাজার সংস্কারের উপর জোর দিয়েছে সরকার। এ সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন। সরকারের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। এই আলোচনার ফলাফল দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। তার কারণ প্রধান সমস্যাই আলোচনায় আসেনি। প্রধান সমস্যা কি? প্রধান সমস্যা ছিল রাশেদ মাকসুদের অপসারণ। আর বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে পুঁজিবাজার সংস্কার চ্যালেঞ্জিং বলছেন বিএসসিসির সাবেক এই চেয়ারম্যান। উন্নত মার্কেটের এক্সপিরিয়েন্স নিয়ে এখানে আসলে আমার মনে হয় তার পক্ষে এই মার্কেটের বাস্তবতা বুঝে মূল্যায়ন করে সমস্যা সমাধান করা বেশ কঠিন হবে। সুতরাং বিদেশ থেকে যদি আনতে হয় তাহলে এমন মার্কেটের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের আনা উচিত যাদের ফ্রন্টিয়ার মার্কেট বা ইমার্জিং মার্কেট সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে। বিশেষজ্ঞরা বলছেন পুঁজিবাজার শক্তিশালী করতে বিগত সরকারকেই অনুসরণ করছে বর্তমান সরকার। সিদ্ধান্ত যাই হোক, বাস্তবায়নের উপরই জোর দিয়েছেন তারা। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। কয়েকদিনের তীব্র তাপের পর রবিবার রাতে রাজধানী সহ দেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে রাজধানীর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সকাল থেকে মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি আর ঠান্ডা বাতাস স্বস্তি নিয়ে এসেছে নগরবাসীর জীবনে। রয়েছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। আজ রাজধানী ছাড়াও দেশের কয়েকটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। কমবে রাতের তাপমাত্রাও। আবহাওয়ার আরও খবর জানাতে রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। তার কাছ থেকে জানবো বিস্তারিত। বৃষ্টি, রবিবার রাতে তো রাজধানী সহ দেশের অনেক জায়গায় বৃষ্টি হওয়াতে কিছুটা স্বস্তি এসেছে জনমনে। সামনের দিনগুলোতে আবহাওয়া নিয়ে কোনো সুখবর আছে কিনা, কি বলছে আবহাওয়া অফিস? ধন্যবাদ সাথী। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি সূর্য এবং মেঘের লুকোচুরি খেলা। একদিকে যেমন দেখতে পাচ্ছি তপ্ত রোদ নিয়ে কিন্তু সূর্য উকি দিচ্ছেন, আবার আরেক দিকে দেখতে পাচ্ছিলাম যে আমরা গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। এমন দৃশ্য চোখের সামনেই দেখেছি, কারণ গত সন্ধ্যার পর থেকে, গতকাল রবিবার সন্ধ্যার পর থেকে যে হিমেল হাওয়া ছেড়েছিল তারপরেই কিন্তু 8টার পর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। যেমনটা আমরা বলছি যে রাজধানীতে কিন্তু আবহাওয়া অধিদপ্তর 5 দিনের ফোরকাস্ট দিয়েছেন। তারা 5 দিনের পূর্বাভাসে বলেছেন যে রবিবারে যে বৃষ্টি হতে পারে, তবে মঙ্গলবারের বিষয়টাকে তারা বলেছিলেন। সেই জায়গা থেকে আবহাওয়া তথ্য মতো রবিবার থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। যেমনটি বলছিলেন আপনি সাথী, যে কিছুক্ষণ আগেই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে তথ্য নেওয়া হয়েছে। সেই তথ্যে বলা হয়েছে যে ঢাকা, রাজশাহী, সিলেট এবং এই আরেকটা জেলা সহ 4টি জেলায় কিন্তু প্রবল আকারে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পূর্বাভাস দিয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু বৃষ্টি সম্ভাবনার পাশাপাশি যে বজ্রপাত হবে, বজ্রপাতের সময় কিন্তু বিশেষজ্ঞরা বারবার করে বলছেন কৃষকরা, বিশেষ করে কৃষকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন যারা মাঠে কাজ করেন, তারা যেন বজ্রপাতের সময় এবং যখন ভারী বৃষ্টিপাত হবে সেই সময় থেকে যেন তারা আর মাঠে না থাকে, নিরাপদ জায়গায় চলে যায়। কারণ এরই মধ্যে কিন্তু রাজধানীবাসীও কিছুটা শঙ্কিত বজ্রপাত নিয়ে। বিভিন্ন জেলায় যেমন বজ্রপাত হচ্ছে, রাজধানীতেও বজ্রপাতের সম্ভাবনা খুবই রয়েছে, শঙ্কিত। এই জন্যই কিন্তু বারবার বলা হয়েছে এই বজ্রপাতের সময়, ভারী বৃষ্টির সময় নিরাপদ জায়গা থাকতে। এছাড়া 5 দিনের পূর্বাভাস অনুযায়ী যে তথ্য, সেই তথ্য মতো যদি এর আরও কোনো আপডেট থাকে সেটা আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটগুলোতে গেলে পাওয়া যাবে। সাথী, এই ছিল আমার কাছে। ধন্যবাদ বৃষ্টি। সেতু নির্মাণের 3 বছর পরও তৈরি হয়নি মোংলার সুন্দরবন ইউনিয়নের পাখিমারা নদীর উপর নির্মিত সেতুর সংযোগ সড়ক। এতে দুর্ভোগে অন্তত 10 গ্রামের মানুষ। 2019 সালে 5 কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এর কাজ শেষ হয় 2022 সালে। বাঁশের তৈরি সিঁড়ি বেয়ে প্রথমে উঠতে হয় সেতুতে, এরপর পার হতে হয় নদী। এ চিত্র মোংলার বাঁশতলা গ্রামের পাখিমারা নদীর ওপর নির্মিত 90 মিটার দৈর্ঘ্যের সেতুর। 2018 সালে সেতুটি নির্মাণের দরপত্র পায় ঠিকাদার আবুল কালাম আজাদ। কথা ছিল 2019 সালে শেষ হবে কাজ,
কিন্তু ৩ বছর পর ২০২২ সালে এটি নির্মাণ হয়। সেতু দৃশ্যমান হলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী। নির্মাণেরও ৩ বছর পেরিয়ে গেছে, কিন্তু তৈরি করা যায়নি দুপাশের সংযোগ সড়ক। সেতুটি চালু না হওয়ায় ভোগান্তিতে বাঁশতলা, পাখিমারা, শিকারিবাড়ি, রসুমারি, কাঁঠাখাল, চায়না মার্কেট, আজিজ ভাট্রি সহ আরও কয়েকটি গ্রামের মানুষ। এদিক থেকে সব ছেলেমেয়েরাই ওই স্কুলেই যায়, তো তাদের সমস্যা হয়। আমরা বাজার করতে যাই, আমাদের সমস্যা হয়, কারণ উঠার কোনো ভালো সুবিধা নেই। অসুস্থ রোগী যে কত কষ্ট হয় তা তো বোঝেন, যে কিভাবে তার ভার করতে হয়, লোক কইলে ভার করতে হয়, কত সমস্যা দাঁড়ায় আনে। ভূমি অধিগ্রহণে জটিলতা দেখা দেয় সংযোগ রাস্তা করা যায়নি জানায় স্থানীয় প্রশাসন। দপ্তর থেকে প্রাক্কলন প্রেরণ করে অলরেডি আমাদের মন্ত্রণালয়ে পাঠানো আছে। এই ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্তর সাথে সাথে আমরা কাজটি টেন্ডারের আহ্বানের মাধ্যমে কাজটি সমাপ্ত করে জনগণের উপভোক্তা লাঘব করতে সক্ষম হব। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে এলাকাবাসীর ভোগান্তি লাঘবের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ভারত ও পাকিস্তানের সংঘর্ষে ইসলামাবাদ দাবি করে আসছে ভারতের যুদ্ধ বিমানকে ভূপাতিত করার। আর এই খবর প্রকাশিত হওয়ার পরই শেয়ার কমেছে ফ্রান্সের নির্মিত রাফাল যুদ্ধ বিমানের। আর দর বেড়েছে চীনা যুদ্ধ বিমানের, যা দিল্লি ইসলামাবাদের বৈরিক সম্পর্কের মধ্যে চীনা হস্তক্ষেপ বাড়ার আশঙ্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মাঝে আলোচনার তুঙ্গে হামলায় ব্যবহার করা যুদ্ধবিমান সহ সমরাস্ত্র। মঙ্গলবার দিল্লির ছোড়া 5টি যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। তবে মূল খবরটি হল ভারতের উদ্যান করা সেই বিমানগুলো অত্যাধুনিক ফ্রান্সের তৈরি রাফাল ফাইটার জেট। এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি ভারতকে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশে আসার পর ধসের মুখে পড়ে রাফাল যুদ্ধবিমানের নির্মাতা সংস্থা দাসো এভিয়েশন। ফলে যার শেয়ার কমেছে ৩.৩%। আর এক্ষেত্রে ইসলামাবাদ ব্যবহার করেছে চীনা যুদ্ধবিমান। বলা হচ্ছে ফ্রান্সের তৈরি রাফাল তার ইতিহাসে প্রথমবারের মতো ধরাশায়ী হল চীনা প্রযুক্তির কাছে। সিএনএন এর এক প্রতিবেদনে উঠে এসেছে চীনের চেংরু এয়ারক্রাফট কোম্পানির উৎপাদিত জে-10 এবং জে-17 ব্যবহার করেছে পাকিস্তান। আর এতে চীনের তৈরি এই অত্যাধুনিক যুদ্ধবিমানের কার্যকারিতা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ফলে চলতি সপ্তাহে চায়না এই কোম্পানির শেয়ার বেড়েছে 40%। তবে এখন প্রশ্ন উঠেছে, চীন ও পাকিস্তানের মধ্যে গভীর সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা এই অঞ্চলে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে কিনা। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের তথ্য মতে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো পাকিস্তানের সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও এয়ার ডিফেন্স উন্নয়নে। এতে বেইজিং ইসলামাবাদকে শুধু অস্ত্রই দিচ্ছে না, বরং প্রযুক্তিগত স্বনির্ভরতা তৈরি করতে সাহায্য করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, চীনের এই কৌশলগত পদক্ষেপকে ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এটি চীনের এক প্রকার হস্তক্ষেপ, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকে হুমকির দিকে ঠেলতে পারে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।